আসসালামু আলাইকুম। পাকিস্তানকে ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানকে টেস্ট সিরিজে একেবারে ওয়াশ করে দিয়েছে, যেটাকে বাংলা ওয়াশ বলা হয়। এটার মাধ্যমে একটা রেকর্ডও তৈরি হয়েছে। সেটা হলো, টেস্টে বাংলাদেশ এখন, এই টেস্ট যে চ্যাম্পিয়নশিপ চলতেছে, এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 5 নম্বরে অবস্থান করতেছে, যেখানে ইন্ডিয়া থেকে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ইন্ডিয়া আছে 6-এ, বাংলাদেশ 5-এ। এই 5 নম্বর অবস্থানে অথবা এত ভালো অবস্থানে বাংলাদেশ আর কখনো আসতে পারেনি। আজকে 26 বছর হলো বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলে। এই 26 বছরের ইতিহাসে একদম সেরা অবস্থানে আছে বর্তমানে বাংলাদেশ। পাকিস্তানকে এই টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশ করার মাধ্যমে এটা বাংলাদেশ অর্জন করছে। বাংলাদেশের একেবারে প্রথম টেস্ট, যেটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের হয়েছিল, যে টেস্টে বুলবুল আহমেদ 145 করেছিলেন অভিষেক টেস্টে, সেই টেস্টটাও দেখার আমার সৌভাগ্য হয়েছে আজকের এই টেস্ট পর্যন্ত। এখানে সবচেয়ে ভালো কয়েকজন ভূমিকা রেখেছেন, যাদের কারণে এই সিরিজটা বাংলাদেশ জিততে পেরেছে। প্রথম টেস্টে খুব ভালো করেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 2 ইনিংসে, এক ইনিংসে সেঞ্চুরি করেছেন, পরের ইনিংসে একেবারে সেঞ্চুরির কাছে গিয়ে 87 রানে গিয়ে উনি আউট হয়েছেন। আর ওখানে ওই প্রথম টেস্টে নাহিদ রানা খুব ভালো বোলিং করেছেন। মূলত প্রথম টেস্টে এই দুইজনের পারফরমেন্সে বাংলাদেশ জিতে যায়। আর দ্বিতীয় টেস্টে ভালো করেছেন মুশফিকুর রহিম, সেঞ্চুরি করেছেন শেষ ইনিংসে। প্রথম ইনিংসে একেবারে যখন বাংলাদেশ একেবারে উইকেট হারাচ্ছে একের পর এক, যে বাংলাদেশ হয়তো 100 রানের ভিতরে অল আউট হয়ে যেতে পারে, ঠিক এই মুহূর্তে লিটন কুমার দাস আসলেন ব্যাটিংয়ে এসেই একেবারে পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করে ফেললেন। সেখানে 126 করলেন লিটন কুমার দাস। তো লিটন কুমার দাসের ওই ইনিংসটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শেষ টেস্টে, এবং মুশফিকুর রহিমের এই ইনিংসটাও শেষ টেস্টে খুব কার্যকরী ভূমিকা পালন করছে। আর বোলিংয়ে দ্বিতীয় টেস্টে এসে তাইজুল ইসলাম খুবই ভালো করছেন। তাইজুল ইসলাম সবসময় একেবারে আলোচনার বাইরে থাকেন। তাইজুল ইসলাম কিন্তু আমাদের দেশের অনেকগুলি টেস্ট জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুশফিকুর রহিম, নাহিদ রানা অথবা নাজমুল হোসেন শান্ত সহ অন্যরা সবসময় আলোচনায় থাকেন ভালো কিছু করলে, কিন্তু তাইজুল ইসলাম কেন জানি কোনো মিডিয়ার কাভারেজ পান না, এবং তাইজুল ইসলামকে নিয়ে আলোচনা হয় না। তাইজুল ইসলাম যত ভালো খেলে, তাইজুল ইসলামের দুর্ভাগ্য যে ভালো খেলার পরেও দলে পরে টেস্ট স্কোয়াডে থাকবে কিনা এবং আলোচনার বাহিরে থাকে। এই যে তার একটা প্রাপ্য, যে একটা প্রশংসা পাওয়া, তাইজুল ইসলাম একটা বাহবা পেতে পারে, এটা আমাদের দেশে খুব কম করা হয়। কেন এই অবিচারটা করা হয় তাইজুল ইসলামের প্রতি, এটা আমার বোধগম্য না। তবে আমি তাইজুল ইসলামের খুব প্রশংসা করি, কারণ অনেকগুলি টেস্টে ও মুখ্য ভূমিকা পালন করছে টেস্ট জয়ের ক্ষেত্রে। বাংলাদেশ অনেকগুলি টেস্টে জয়ী হয়েছে তাইজুল ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য। এই টেস্টটাতেও তাইজুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ পাকিস্তান একেবারে বিজয়ের কাছাকাছি চলে গিয়েছে। যেভাবে আজকে রিজওয়ান ব্যাট করছে ওয়ানডে স্টাইলে, মনে হচ্ছিল প্রথম দিকে যে এই টেস্ট হেরে যাচ্ছে বাংলাদেশ, মনটাই খারাপ হয়ে গেছে। তাইজুল ইসলাম এসে ব্রেক থ্রু এনে দিলেন। এনে দেওয়ার পরে টপাটপ 13 বলের ভিতরে বাস পাকিস্তানের 3 উইকেট নাই হয়ে গেল, শেষ হয়ে গেল, খেলা শেষ, বাংলাদেশ জিতে গেল। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, আমাদের দেশের বহু ক্রীড়াবিদ অথবা বহু রাজনীতিবিদ অথবা আমাদের দেশের পত্রিকাওয়ালারাও খুব সবসময় হই সই করেন, যে হই হুল্লোড় করেন, এই সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ জিততে পারবে না, মাশরাফিকে ছাড়া বাংলাদেশ জিততে পারবে না। বাংলাদেশ শুধু এই টেস্ট সিরিজ জিতেনি, তার আগের টেস্ট সিরিজটাও জিতেছে, তার আগেরটা ড্র করেছে, তার আগেও বাংলাদেশ জিতেছে, ওয়ানডে জিতেছে, টি-20 জিতেছে, হেরেছে, সবই হয়েছে। মনে হয় যেন সাকিব আল হাসান অন্য গ্রহের, ভিন গ্রহের কোন ক্রিকেটার। সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের ক্রিকেটে অচল, বাংলাদেশের ক্রিকেট আর কোনদিন ঘুরে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের ক্রিকেট মনে হয় ধ্বংস হয়ে গেছে, সাকিব আল হাসান নাই, মাশরাফি নেই। মাশরাফি সাকিব ছাড়া বাংলাদেশ যে জিততেছে, এটা কারো মাথায় নেই। এগুলি নিয়ে কেউ আলোচনা করে না, এবং কেন জানি এটা নিয়ে রাজনীতি করা হয়। ক্রিকেট নিয়ে রাজনীতি করা হবে কেন? ক্রিকেট
থাকবে রাজনীতির বাইরে, খেলাধুলা সবসময় রাজনীতির বাইরে থাকবে। মাশরাফি যেদিন থাকবে না সেদিন কি খেলা হবে না? যেদিন দুনিয়া থাকবে না সেদিন কি দুনিয়া থেকে খেলা একেবারে হারিয়ে যাবে? অথবা সাকিব যে খেলে নাই অথবা খেলবে না ভবিষ্যতে, সাকিব তো সারা জীবন খেলবে না, কোনোদিন না একদিন না একদিন তো অবসরে যাবে। তো সেদিন কি বাংলাদেশের ক্রিকেট হারিয়ে যাবে অথবা বিশ্ব থেকে ক্রিকেট হারিয়ে যাবে, খেলাধুলা হারিয়ে যাবে? ম্যারাডোনারা চলে গেছে, ম্যারাডোনার থেকে বড় প্লেয়ার পৃথিবীতে কেউ আসে নাই, ম্যারাডোনা নেই। তো ম্যারাডোনার এই শূন্যস্থান পূরণ করার জন্য কত চলে আসছে, মেসিরা চলে আসছে, রোনালদোরা চলে আসছে, কত ভালো ভালো ক্রিকেটার চলে আসছে, ফুটবলার চলে আসছে। সরি, ফুটবল তো হারিয়ে যায়নি। কোনো ব্যক্তির উপর কোনো খেলা নির্ভর করে না, খেলা নির্ভর করে হলো একটা দেশের মূলত হলো সংস্কৃতির উপর, এটা নির্ভর করে। এটা যদি রাজনীতির বাইরে রাখা হয় তাহলে ওই খেলাটা টিকে থাকে। আর যেই দেশে খেলা নিয়ে রাজনীতি করা হয় সেই দেশে যত প্রতিভাবান প্লেয়ারের জন্ম নেয় ওই দেশে আর ওটা বিকশিত হয় না, ওই খেলাটা একেবারে ধ্বংস হয়ে যায়। একসময় আমাদের দেশে এই আজকে ক্রিকেটে যত জনপ্রিয়, 90 দশক পর্যন্ত ঠিক একইভাবে ফুটবল জনপ্রিয় ছিল। এই ফুটবল নিয়ে যখন রাজনীতি করা শুরু হয়েছে, ফুটবলে যখনই এই বাফুফের সভাপতি রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া শুরু হয়েছে, ঠিক তখন থেকে এই ফুটবলটা ধীরে 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 ধ্বংস হয়ে আসছে, একেবারে দ্বার প্রান্তে চলে গেছে ধ্বংসের। ফুটবল নিয়ে মানুষের মতামত নেই। আগে মিরপুর স্টেডিয়াম এবং জাতীয় স্টেডিয়াম, যেটা বাইতুল মোকাররমের পাশে, এখানে ফুটবল খেলা দেখার জন্য মানুষের ভিড় লেগে থাকতো এবং টিকিট পাওয়ার জন্য মারামারি হতো এবং দীর্ঘ লাইন থাকতো। স্টেডিয়ামের বাইরে কয়েক হাজার মানুষ অপেক্ষমান থাকতো, স্টেডিয়ামের ভিতরে আর খেলার জায়গা থাকতো না। স্টেডিয়ামের ভিতরে কোনো জায়গা খালি থাকতো না দর্শক বসার জন্য, এত দর্শক হতো, আমি নিজে দেখেছি সেটা। সেই ফুটবলটা এই যে অপেশাদার যাদেরকে ফুটবলের নিয়ন্ত্রণ করার জন্য বসানো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, তাদের কারণে ফুটবলটা একেবারে হারিয়ে গেছে আমাদের দেশ থেকে। ফুটবল এত জনপ্রিয় ছিল 90 দশকে, আজকে ক্রিকেট যত জনপ্রিয় ঠিক 90 দশকে ফুটবল এত জনপ্রিয় ছিল। এই জনপ্রিয় খেলাটা হারিয়ে গেছে এই যে অদক্ষ অযোগ্য মানুষগুলিকে এই সংগঠনের দায়িত্ব দেওয়ার কারণে। আশা রাখি ক্রিকেটটা নিয়ে এইসব অপরাজনীতি করা হবে না। ঠিক যারা ভালো সংগঠক, যারা ভালো পরিচালক, ক্রিকেট যারা ভালো বুঝেন তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে, তাহলে দেখবেন যে ক্রিকেটটাও এগিয়ে যাবে, ক্রিকেটটা বন্ধ হবে না। দিন দিন এখানে প্রতিভাবান ক্রিকেটারের জন্ম নেবে এবং বাংলাদেশ আরো ভালো করবে ইনশাল্লাহ। এইভাবে যদি অব্যাহত থাকে বাংলাদেশের ফলাফল, এবং যদি এই ক্রিকেটও রাজনীতি করা না হয়, তাহলে দেখবেন যে আগামী কয়েক বছরের ভিতরে হয়তো বাংলাদেশ 1 নম্বর পজিশনে চলে আসবে। এটা অবাক হওয়ার কিছু থাকবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।